জানালাটা পরিপূর্ণভাবে খোলা। শুভ্র রঙের পর্দাগুলো উদাসীন উঠছে ভিজছে। ইলশে গুঁড়ি বৃষ্টি হচ্ছে রাত থেকে। ঝিরঝিরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিধারার সঙ্গে রয়েছে হিমশীতল আবহাওয়া। বৃষ্টির ফোঁটা হাওয়ায় ভেসে জানালা পেরিয়ে ভেতরে প্রবেশ করছে। ফোঁটাগুলো যেন মার্বেলের ফ্লোরে পড়ে টিপটপ শব্দ তুলছে। দেয়াল ঘড়িতে ঘন্টার কাঁটা ঘুরছে সকাল ৮টা আর মিনিটের কাঁটা ঠিক ১০-এ। বাইরেটা এখনো আঁধারে নিমজ্জিত। মনে হচ্ছে সন্ধ্যা পেরিয়ে রাত নামবে বলে। তন্ময়ের তন্দ্রার গভীরতা বেশ পাতলা। বৃষ্টির ক্ষীণধ্বনিতে সে আধো ঘুমে রয়েছে। মস্তিষ্ক পই পই শুনছে বর্ষণের অস্পষ্ট নৃত্য। শরীরের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ অলসতার চাদরে লেপ্টে। শান্ত, স্থির এবং উদাসীন নয়নযুগল একবার চাইল জানালার দিকটায়। জানালায় ঝুলে আছে ৩টা ফুলের টব। অলকানন্দা, স্পাইডার লিলি আর বকুল। সব ফুল ফুটতে ধরেছে। সেসব সতেজ হয়ে আছে বৃষ্টির ছোঁয়াতে। চকচক করছে সবুজ রঙা পাতাগুলো। ফুলটুলের প্রতি তন্ময় অযথাই নির্লিপ্ত। ওদের যত্নে রাখার সময় করে পানি দেওয়ার আগ্রহ কোথায় তার? এগুলো সচরাচর ওরই করে থাকে। ওর ফুলের প্রতি রয়েছে ভীষণ উত্তেজনা, অত্যাধিক প্রবণতা। তাদের বাগানের ফুলগুলোর সেবা যত্ন ওই করে থাকে। সকাল বিকেল প্রায় ওকে দেখা যায় বাগানে। অনেক প্রকারের ফুলের মাঝে ওকেও দেখতে লাগে একটা জীবন্ত ফুল, যেই ফুলটি তার আশেপাশে সর্বদা ঝকঝক করে বেড়ায় মৌমাছিদের মতো। কোনো একটা স্পেসিফিক ফুলের সঙ্গে ওর তুলনা করা যায় না। এক এক রজনীতে ও এক এক রকম ফুলের মতো দেখতে। ধ্বনিশূন্যতা বজায় রেখে কক্ষের দরজাটা খোলা হলো। জবেদা বেগম ঢুকলেন নীরবে। অত্যন্ত ধীরে সুস্থে চরণ পড়েছে ফ্লোরের বুকে, যেন শব্দে ঘুম না ভাঙে ছেলেটার। তবে বিছানায় চাইতেই দেখলেন তন্ময়কে চোখ মেলে তারই পানে চেয়ে থাকতে। মুহূর্তেই আটসাঁট হলো বদন। পরপর চমকিত তিনি উচ্চকণ্ঠে হেসে শুধালেন, ঘুম ভেঙেছে তাহলে আমার রাজপুত্রের? জবেদা বেগম বিছানার কাছাকাছি আসতেই তন্ময় হাত বাড়িয়ে মায়ের নরম হাতটা টেনে ধরল। বিছানায় অবলীলায় বসিয়ে নিজের অগোছালো উগ্র চুলের মাথাটা কোলে রাখল অযত্নে। স্নেহরূপে হেসে মমতাময়ী হাতটা ছেলের চুলে রাখলেন জবেদা বেগম। ডান হাতের আঙুলগুলো ব্যস্ত হলো ছেলের ছোট চুলগুলো আদুরে শক্তিতে টেনে দিতে। আনমনে বললেন, তোর বাবা এখনো সকালে নাস্তা করেনি। লিভিং রুমে বসে আছে ছেলের সঙ্গে নাস্তা করবে বলে। অবশ্য মুখে বলেনি। এসব কি আর তার বলতে হয়? তার মুখ দেখেই বলতে পারি আমি। ক্ষণিকের জন্য চোখ বুজেছিল তন্ময়। মায়ের উক্তি শুনে চোখ মেলে মায়ের মুখ পানে চায়। চেয়ে থেকে অন্যমনস্ক কণ্ঠে শুধায়, বাহ, আমার মুখখানা ভালোভাবে দেখো তো, দেখে বলো তো আমি কি ভাবছি। তন্ময় উত্তর আশা করেনি, এভাবেই বলল। তবে তাকে অবাকের চূড়ান্তে ফেলে জবেদা বেগম না ভেবেই চটপটে জবাব দিলেন, নিশ্চয়ই অরুর কথা। এমন উত্তর তন্ময় আশা করেনি, স্বপ্নেও নয়। অপ্রত্যাশিত জবাব কর্ণকুহরে পৌঁছাতেই ২ দফায় কেশে ওঠে সে। কাশিটুকু যেন মাথায় চড়ে বসেছে। জবেদা বেগম হতবম্ব হন। চটজলদি ডান হাত বাড়ান ছেলের পিঠের দিকটায়। ছোট ছোট চর বসাতে লাগলেন। অতি সাবধানতাজনিত কণ্ঠে শুধিয়ে বসেন, কিরে বাবা, আমি কি আন্দাজে সঠিক গাছের ঢিল ছুঁড়লাম? তন্ময় কিংকর্তব্য বিমূঢ়। আখি যুগল ছেড়ে মণি দুটো বেরিয়ে আসবার উপক্রম হয়েছে প্রায়। গলাটা শব্দ করে পরিষ্কার করল। উঠে বসল অতি দ্রুত। চোরের ন্যায় দৃষ্টি এদিক ওদিক ফেলল। মায়ের সঙ্গে চোখাচোখি না করেই জানালো, তেমন কিছু না। আমার তো তেমন কিছুই মনে হচ্ছে আব্বা। তন্ময় মায়ের সঙ্গে তর্কে পারবে না, আর নাইবা পারবে যুক্তিতে। তবুও অস্বীকার করতে যাচ্ছিল।
পূর্বেই খোলা দরজা দ্বারা অরু ঢুকতে ঢুকতে প্রফুল্ল হৃদয়ে উচ্চকণ্ঠে বলল, কি মনে হচ্ছে বড় মা? তন্ময় আর 1 মিনিটও ওখানে থাকল না। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চপ্পল জোড়ায় পা গলিয়ে বাথরুমে ঢুকলো কলকলে চরণে। অরু বড় বড় চোখে দেখল তন্ময়ের পালানো সুঠাম দেহখানা। নজর ফিরিয়ে প্রশ্ন ছুড়ল জবেদা বেগমের পানে, কি হয়েছিল এখানে বড় মা? আমি কি কিছু মিস করে গেলাম? হ্যাঁ, মিস করেছিস। অরুর কণ্ঠে উতলতা। কি মিস করেছি? আমাকে ঝটপট বলো। শোন তাহলে। শুনছি। বলো তুমি। তুই ব্রেকফাস্ট মিস করেছিস। তাড়াতাড়ি নিচে আয় খেতে। জবেদা বেগম বেরিয়ে এলেন। দরজা পেরুতে পেরুতে নিঃশব্দে হাসলেন আঁচলে ঠোঁট চেপে। অরু বোকার মতো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। তার সাথে এভাবে মজা নিল বড় মা? পারল সে এমনটা করতে? এক্সপেকটেশন কতটা উঁচুতলায় উঠেছিল তা তো বড় মা জানত না। জানলে এভাবে মজা কখনোই করত না। অরু দেখল বিছানাটা অগোছালো। চঞ্চল পায়ে সে নিজের ইচ্ছেতে গোছাতে শুরু করল। গোছানো শেষে ফুলের টব দুটো দেখতে বসল সময় নিয়ে। তখনই তন্ময় বেরোলো পরিপাটি পোশাকে, গলায় তোয়ালে ঝোলানো। অরুর মুখশ্রীর এক পাশটায় চেয়ে থেকে প্রশ্ন করল, খেয়েছিস? বারে, কেউই তো খায়নি। আমি কিভাবে একা একা খেতে বসি? বড় চাচ্চু না খেয়ে বসে আছেন, তাকে রেখে কেউ কি খাবার মুখে তুলবে? আর এভাবেও আজ ছুটির দিন, সাথে বাইরে বৃষ্টি। বড় মা খিচুড়ি পাকিয়েছে উইথ গরুর গোস্ত। একসাথে সবাই মিলেমিশে খেলে বেশি আনন্দ হবে। আচ্ছা চল। তোয়ালে চেয়ারে ছুঁড়ে রুম ছাড়ল তন্ময়। অরু তার পাশে সমান তালে হাঁটছে। ইতিমধ্যে লিভিং রুমে কম বেশি সবাই উপস্থিত। জয়তুন বেগম গল্পের আসর বসিয়েছেন। তার ছোট ছোট গল্পগুলো সব জবেদা বেগমকে ঘিরে। মেয়ে তার কেমন চঞ্চল ছিল, কতটুকু দুষ্টুমিতে মেতে থাকত সেসবই। তন্ময় বাবার পাশেই বসল। মোস্তফা সাহেব আর চোখে চাইলেন ছেলের দিকে, শুধালেন, আজ বেরোবে? বলতে পারছি না। সোফিয়ানের 55তম জন্মদিন সেলিব্রেট করা হবে। ইনভাইটেশন পাঠালো। যাওয়া উচিত। সাথে চলো। জবেদা বেগমের ডাক পড়াতে বাবা ছেলের আলোচনাটুকু ডাইনিংয়ে চলে এলো। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে তাদের কথাবার্তা চলল। মাঝে মধ্যে আনোয়ার ওহি সাহেবও 2-4টে মতামত তুলে ধরেন। খাওয়া শেষে টিস্যু হাতে তন্ময় বাবার সাথে উঠে পড়ে। পাশাপাশি হেঁটে অগ্রসর হয় সদর দরজার দিকটায়। ঝিরিঝিরি বৃষ্টি এখন ঝুম বৃষ্টিতে পরিণত হয়েছে। সবুজবর্ণ বাগানে অপূর্বতা ছেয়ে। আনোয়ার সাহেব বড় ভাইয়ের পাশে এসে দাঁড়ালেন। বললেন, ভাইয়া, ওরও ড্রাইভিং শিখতে চাচ্ছিল। মোস্তফা সাহেবের কপালের চামড়ায় 4-5 দৃশ্যগত ভাঁজ পড়ল। শেখা অবশ্যই ভালো, আর একটু বড় হোক না হয়। তারা কিসের? এতটুকু মেয়েও। অনার্সটা শেষ করুক, ভর্তি করে দেব তখন। আশরাফুলের ছেলের ড্রাইভিং ইনস্টিটিউট আছে, বললেই হবে। আর এভাবে টুকটাক শিখতে চাইলে তন্ময় আকাশ ওরা আছে তো, শিখবে ওদের থেকে, ধারণা আসবে ভালো। আনোয়ার সাহেব হঠাৎ হাসেন। বলেন, মেয়ে আমার বড় হয়ে গিয়েছে। বড়? কোন দিক দিয়ে? এইটুকু মেয়ে আমাদের, এখনো বাড়ির এদিক ওদিক কেঁদে বেড়ায়। শব্দ করে হাসে আনোয়ার সাহেব। ভাইয়া, আপনার আলমের কথা মনে আছে? ওর ছেলে মেঘ এবার অনার্স 4th ইয়ারে। পড়াশোনার পাশাপাশি আলমের বিজনেসও সামলাচ্ছে। ওর জন্য আলম সেদিন অরুকে চাইল। পাশে দাঁড়ানো ছেলের মুখ পানে মোস্তফা সাহেব আলগোছে চেয়ে নিলেন একটিবার। মুখশ্রীর রং বদলেছে দাঁড়ানোর ভঙ্গিমা। চেহারায় ল্যাপটানো হাসিটুকুর ছোঁয়া এখন আর নেই। মোস্তফা সাহেবের কণ্ঠে থাকা বাক্য,
আমার কাছে মেয়ের হাত চাইতে এমন আলম নিত্যদিন আসে। কথাটুকু গিলে ফেললেন। কথা ঘুরানোর ছুতোয় বললেন, ওর আগে সাবিহার রুবি আছে। ওদের বিয়ে শাদির সম্পর্কে এখনো কোনো আলাপ ওঠেনি। চিন্তা হয় ভাইয়া, মেয়েটাকে আদরে বাদর বানিয়ে রেখেছি। সারা জীবন যদি নিজের পাশে রাখা যেত তাহলেই শান্তি পেতাম। মোস্তফা সাহেব ঠোঁটে ঠোঁট টিপলেন। ঘর জামাই আনব। ঠিক বললাম তো তন্ময়? তন্ময় গম্ভীর গলায় বলে ওঠে, আমার কাজ আছে, গেলাম আমি। তন্ময় বাড়ির ভেতর চলে গেল। আনোয়ার সাহেব কিচ্ছুটি আঁচ করতে পারলেন না। তিনি তখনও ভাইয়ের সাথে নিজের মনের কথাগুলো বলে চলেছেন নির্নিমেষ। অরু ছাদের এক কোণায় দুটো চেয়ার পেতেছে। ঠিক ছাউনির নিচে সে এক চেয়ারে বসে অন্য চেয়ারে পা জোড়া তোলে। হাতে বাদামের কাচের বোতল। ডান হাতে বাদাম তুলে হাওয়ায় ছুঁড়ে মুখ হাঁ করে পুড়ে ভেতরে নিচ্ছে। বৃষ্টি উপভোগ করছে বাদাম চিবুনির তালে তালে। তন্ময় সিঁড়ির মাথাতে দাঁড়িয়ে ওরই অমানবিক কাণ্ডকারখানা অনিমেষ দেখছে। অজান্তে বুকের মধ্যিখানে জমেছে ক্ষোভ। ইচ্ছে করছে আচ্ছা করে ওকে বকতে। নাকে চোখে কাঁদলে হয়তো তার বিরক্তিকর ক্ষোভ নিভে আসবে। ওরও হাওয়ায় তোলা বাদামটি মুখে পুড়তে পারল না। কারো উপস্থিতি অনুমান করে চাইল। অমনি উঠে দাঁড়ালো ঝটপট। তন্ময়ের কণ্ঠে মেঘ ঘনিয়ে বজ্রপাত নেমেছে যেন। চাচ্চু বললেন, তুই নাকি ড্রাইভিং শিখতে চাচ্ছিস? ওরও ভেঙালো। চাইব না? আমার চাওয়া কি দোষ? এই যে আমি বৃষ্টিতে ঘুরতে যেতে চাচ্ছি, কই কেউ তো নেই আমাকে ঘুরতে নেওয়ার। আমি ড্রাইভিং শিখলে নিজেই যেতে পারবো যখন ইচ্ছে তখন। তন্ময়ের কণ্ঠ নিজের অজান্তেই নরম হয়ে এলো। আমাকে বলেছিস তুই? বললেই কি? আপনি মনে হয় বসে আছেন নেওয়ার জন্য। তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি? হুম? অরুর চোখ মুখে আধার নামল। মিনমিনে গলায় বলল, মেয়ে নিচ্ছেটাই অপূর্ণ। কোন মেয়ে নিচ্ছে? তন্ময় জেনেও অজানার ভান ধরল ভালোভাবে। অরু ঘাবড়ালো, তবুও অটল রইল। আপনি জানেন। জানি না। অরুর গলার স্বর নেমে আসলো। ওটা করতে পারে আর জানে না। ওটা বলতে ওরও চুমু বুঝিয়েছে সেইটুকু বুঝেও অবুঝ সাজল তন্ময়। ওকে জব্দ করার তালে শুধালো, বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলিস? ওরও দাঁতে দাঁত চেপে বলে, বড় ভাই বুঝি ওসব করে? অতটুকু বলে হঠাৎ ওরও মিষ্টি হাসে। হাসিতে যেন পদ্ম ফুটেছে। তন্ময়ের বুকটা আতঙ্কে মুচড়ে ওঠে। সন্দেহ হয় কিছু একটার। সন্দেহকে সত্য প্রমাণ করে অরুর হাসিটুকু স্নিগ্ধ সতেজ হয়ে ওঠে। কণ্ঠে শ্রদ্ধাশীলতা ঢলে পড়ছে। বড় ভাইয়া, আপনি একদম ঠিক বলেছেন। বড় ভাইদের সাথে ওভাবে কথা বলা আমার উচিত হয়নি। ভাইয়া, আমার বিরাট ভুল হয়ে গেছে, মাফ করে দিন। তন্ময়ের মনে হলো তার হৃদয় ছিঁড়ে গরম তাজা রক্ত টলটলে বেরোচ্ছে। অরু সেই রক্ত হেসে হেসে পান করছে স্বতঃস্ফূর্ততায়। তন্ময় ঢোক গিলল। জব্দ করতে গিয়ে যে সে নিজেই হবে ভাবেনি। এমনিতেই এই ভাই তার গলায় আটকে থাকা বিরাট বড় কাঁটা। আর এখনই কাঁটা যদি প্রতিনিয়ত কর্ণকুহরে প্রবেশ করে, সে তো বেশিক্ষণ বাঁচবে না। সে হাসার প্রচেষ্টা করল সামান্য। আমি জানি আমি কি হই তোর। বারবার বলার প্রয়োজন নেই তা। কি যে বলেন না বড় ভাইয়া, এসব শ্রদ্ধা। আমি রেডি হয়ে গিয়ে বেরোবো তো, তাই না? ওরও হেলে দুলে বেরিয়ে গেল। তন্ময় কপালে আঙুল চাপল। সে খেয়াল করেছে অরু তাকে আগের মতো ভয় পায় না। এই পরিবর্তন ঘটেছে ওই চুমুর পর থেকে। সাহস বেড়েছে, সঙ্গে স্পর্ধাও। তন্ময়ের অঙ্গ প্রত্যঙ্গে জড়ানো কালচে পোলো শার্ট। বুকের দিকের কিছু বোতাম পরিপূর্ণ লাগানো হয়নি। হাতঘড়ি পরতে নিয়ে রুম ছাড়ল ত্বরান্বিত।
অ্যাশ রঙের গাড়িটা বের করলো গ্যারেজ হতে। সদর দরজার বাইরে গাড়ি পার্ক করলো অনেকক্ষণ। এস্টে থাকা মেয়েটা এখনও নামেনি। তৈরি হতে এতটা সময়ের প্রয়োজন পড়ে নাকি? অবশ্য মেয়ে মানুষ মানেই সাধ্য সাধনামূলক সময় ব্যয়। গুনে গুনে 20 মিনিট পর নেমেছে, তাও সাদা পাজামা সেট পরে। বৃষ্টির দিন ওর সাদা কাপড় চোপড় পরা নিয়ে যেই নিষেধাজ্ঞা সে দিয়েছিল, তা কি ও ভুলে বসেছে? ভুলেছে বলেই তো সাহস করেছে। যদি ভুলবশত ভেজে তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে? অরু দরজা খুলে তন্ময়ের পাশে বসল। হেসে হেসে বলতে নিচ্ছিল, বড় ভাইয়া। চুপ। তন্ময় গম্ভীর কণ্ঠে ধমকে ওঠে। বড় ভাইয়া ডেকে ডেকে বিষাদ করে তুলেছে তার রুহু। ওদিকে ধমকটুকু অরুর অন্তরাত্মা নিতে পারল না। অভিমানে ঝলসে গেল বুকের ভেতরটা। গাল ফুলিয়ে অন্য পাশে মুখ পেতে থাকল। জানালার কাচটা নামালো পরপর। আকাশে একগুচ্ছ কালো মেঘ। সকালবেলার বাইরেটা সন্ধ্যার ন্যায় আঁধারে ভাব। ঝুমঝুমিয়ে নামছে বর্ষা। মুহূর্তেই এক ঝাঁক বর্ষণ পোটলা পুটলি বেঁধে অরুর কোলে এসে বসল। হাওয়ায় বৃষ্টির এক একটা ফোঁটা মিলেমিশে তোড়জড়িয়ে ভিজিয়ে দিল তাকে দৃশ্যমান রূপে। বজ্রপাতের তুমুল শব্দ হলো। আশেপাশেই কোথাও হয়তো বজ্রপাত পড়েছে। সুরেলা আওয়াজে স্থির চিত্তে বর্ষণ হয়ে যাচ্ছে। থামাথামির নামধাম নেই বললেই চলে। তন্ময়ের নয়ন যুগল বেহায়ার মতো অরুতে চলে গেল। ফোঁটা জলে ভেজা গোলাপি ওষ্ঠদয় দেখতেই বুকটা ছ্যাদ করে উঠল। ডান হাতে হুইল ধরে বাঁ হাতে চটপট করে অরুর পাশের কাজটা উঠিয়ে দিল বিনা বাক্যে। গাড়ির ভেতরে এখন নিস্তব্ধতা শোভামান। বৃষ্টির শব্দ আর কর্ণকুহরে প্রবেশ করছে না। গাড়ির সামনের গ্লাসে ব্যস্ত হয়ে আছে রেইন উইপার্স। ক্ষণে ক্ষণে সেটি বৃষ্টি মুছছে। তন্ময় আর চোখে চাইল অরুর দিকে। মুখখানা ভার করে চেয়ে আছে কাচের পানে। কাজ তুলে দেওয়াটা পছন্দ হয়নি হয়তো। না হোক। সব কিছু কি ওর মর্জি মোতাবেক চলবে নাকি? তবে পর মুহূর্তেই মনটা খচখচ করে উঠল। ধমকটুকু দেওয়া তার ঠিক হয়নি। ইচ্ছে করছে কাজটা নামিয়ে দিয়ে ওকে নিজের ইচ্ছে মতো ভিজতে দিতে। আবার ভিজলে ওর সর্দি লাগবে, জ্বর হওয়ার সম্ভাবনাও থাকছে। দোটানায় পড়া হৃদয়টা লুকিয়ে তন্ময় সাধারণ গলায় শুধালো, কোথায় যেতে ইচ্ছে হচ্ছে? লন্ডন। অরুর তেরামো জবাবেও তন্ময়ের কণ্ঠেশ্বর সমুদ্রের শান্ত স্রোতের ন্যায় শোনালো। এই সপ্তাহে কিংবা মাসে তো সম্ভব না, পরে ভেবে দেখব। এর আগে শুনলাম হাতিরঝিল যেতে চাচ্ছিলি, সেদিকে যাচ্ছি তাহলে। অরু মুখ ভেঙালো। ঠিক আছে বড় ভাইয়া। তন্ময় চুপসে গেল। মেঘ জমল মুখশ্রীতে। চেয়েও ঠিকঠাক বড় ভাইয়া শব্দটি তার হজম হলো না। হজম না হওয়ার কারণ অবশ্যই রয়েছে। ও কখনো ঠিকঠাক তন্ময় ভাইটুকুই বলতো না, আপনি আপনি বলেই ডেকে যেত। আর এখন উঠতে বসতে বড় ভাইয়া সম্বোধন সে কিভাবে পেটের ভেতর চালান করবে? মাটন খেয়ে কেউ কি আর চিকেন পছন্দ করবে? তন্ময়ের চেহারায় দৃশ্যগত হয়েছে অপছন্দ নামক শব্দটি। অরু নিশ্চয়ই বুঝে নিয়েছে, না হলে বারংবার কেন বলে যাবে? শিয়ানা মেয়েটা তাকে বিরক্তির চরম পর্যায়ে নিতে যাচ্ছে। কিছুক্ষণ খামোশ থেকে তন্ময় অনড় কণ্ঠে বলে, নর্মালি কথা বল। নর্মালি কথা বলছি বড় ভাইয়া। এর থেকে নর্মাল কথাবার্তা হয় বলে আমার জানা নেই। তন্ময়ের কণ্ঠ নেমে আসলো। শেখাবো? অরুর হৃদয় তড়িৎ কৌশলে স্তব্ধ হয়। দৃষ্টি হয় ছন্ন ছাড়া এলোমেলো। আখি পাতায় ভেসে এলো মাওয়া ঘাটে ঘটে যাওয়া দৃশ্যটুকু। ওই ওষ্ঠদয় তার ওষ্ঠ ছোঁয়ার পূর্বে বলেছিল, ভয় সারাবো। বুকের ওঠানামার গতি বেগতিক হলো অরুর। ঘুরে গেল জানালার দিক। তন্ময় হাসে শব্দহীনতা বজায় রেখে। ঠোঁটের নিচের অংশটুকু দাঁতে চেপে কোন চোখে যায়।
অরু ভুলবশত তার দিকে তাকাচ্ছে না, বেশ কাবু হয়েছে। নির্লজ্জের মতো তার অমন কথাটা বলা উচিত হয়নি। মুখ কি আর উচিত অনুচিত ভেবে চলে? যার হৃদয়ে আসে তাই মুখে। ওভারব্রিজের রাস্তাটা ধরতেই গাড়ির গতি কমালো তন্ময়। কাজটা নামিয়ে দিল দুই পাশ থেকেই। আসুক বৃষ্টি, ভিজিয়ে দিক সর্বস্ব। অরু এবার নড়ে চড়ে ওঠে। ওষ্ঠে ঘেঁষেছে স্মিত হাসি। উপভোগ করছে হিমশীতল বাতাস, বৃষ্টির রিমঝিম শব্দ। হাতটা বের করে ঠান্ডা বৃষ্টির জল হাতের মুঠোয় জমাচ্ছে। তন্ময়ের চোখে হাস্যোজ্জ্বল। অরুকে পড়ন্ত বিকেলের এক চিলতে রোদ লাগছে, এক চিলতে আদর। মানুষজনবিহীন হাতির ঝিল এখন শান্ত স্থির চিত্তে মোজে। বৃষ্টির স্পর্শে আশপাশ ভেজা নতুন রূপে। তন্ময় ব্রিজের একপাশে গাড়িটা থামালো। ব্রিজের নিচে নদী ছুটেছে। মাথা ঘুরিয়ে তাকালো অরুর পানে। অরু তখনও বাইরে তাকিয়ে দেখছে অদূরে দুজন কপত কপতির বৃষ্টি বিলাস। অন্যদের এত দেখার কি আছে? কি দেখছিস? অরু ফিরে তাকালো। এক পল চেয়ে বলল, বাইরে বৃষ্টি। ওয়েদার ঠান্ডা, বাতাসও ছেড়েছে। বৃষ্টির এক একটা ফোঁটাও ঠান্ডা। ভেজার দরকার নেই, ঠান্ডা লাগবে আর জ্বর তো মাস্ট। আচ্ছা, ভিজব না, তবে ঘুরব, ঠিক আছে? অরুর এক্ষুনি ঠান্ডা অনুভব হচ্ছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভিজলে কেঁপে কেঁপে অস্থির হবে সর্বাঙ্গ। না ভেজাই উত্তম হবে বলে মনে করল। তন্ময় বেশিক্ষণ সেখানে গাড়ি থামিয়ে রাখল না। কিছুক্ষণ থেকেই পুনরায় গাড়ি চলতে শুরু করল। উল্টো পথ ধরে এগুচ্ছে এবার। পরদিন রাতে জয়তুন বেগম রাতের খাবার সেরে সবাইকে লিভিং রুমে উপস্থিত হতে বলেন। তিনি চাচ্ছেন মেয়ে, মেজামাই, নাতিপুতিদের নিজের সঙ্গে সিলেট নিতে। একটু ঘুরে ফিরে না হয় আসবে সবাই। সেই কত বছর পূর্বে একবার গিয়েছিল। শাশুড়ি মায়ের আবদার ফেলতে পারছিলেন না মোস্তফা সাহেব। আবার সে পুরোপুরিভাবে ব্যস্তও আছেন। তাও তিনি ভাবার সময় নিলেন। আড়ালে আবডালে বাড়ির অন্য সদস্যদের সাথে আলাপ আলোচনা করতে এলেন। অরু, দীপ্ত, সাবিহা, রবি ওরা এক পায়ে রাজি, যাবেই যাবে। পারছে না এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়তে। মোস্তফা সাহেব ছেলের মতামত চাইলেন। তন্ময় তখন অরুর খুশিতে উজ্জ্বল মুখখানা দেখছে। ঘোরাফেরার সম্পর্কে মেয়েটার সদাই মই হাতে দাঁড়িয়ে। গলায় থাকা শ্বাসটুকু ফেলে শেষমেশ বলে, যাওয়া যায়। পরদিন মোস্তফা সাহেব সিদ্ধান্ত নিলেন তারা সবাই সিলেট যাবেন। কিছুদিন ঘুরে আসবেন পরিবার নিয়ে, মস্তিষ্ক সতেজ হবে। তার পরদিনই গোছগাছ শুরু হয়। সন্ধ্যার পরপর রওনা দেবেন। তন্ময় অফিসে ছিল সেদিন। কাজকর্ম যতটুকু পেরেছে গুছিয়ে ফিরেছে। ইতিমধ্যে সকলে তৈরি হয়ে নিজস্ব লাগেজ হাতে লিভিং রুমে দাঁড়িয়ে। তার জন্যই যত অপেক্ষা সবার। তন্ময় দ্রুত ফ্রেশ আপ হতে উপরে ওঠে। নিজের রুমে ফিরতে ফিরতে শার্টের হাতার বোতাম খুলতে ধরেছে। দুই হাতার বোতাম খুলে হাত বাড়ায় বুকের দিকে সবগুলো বোতাম খুলতে। ঘরে ঢুকতে ঢুকতে অঙ্গ প্রত্যঙ্গে ল্যাপটানো শার্ট পরিপূর্ণভাবে খুলে নিয়েছে। হঠাৎ পদচারণ স্তব্ধ হয়। দৃষ্টি ঠেকে অরুতে। অরু দাঁড়িয়ে তার কাবাডের সামনে। হাতে সাদাটে রঙের শার্ট, ভাঁজ করে লাগেজ গোছাচ্ছিল। ও নিজে পরিপাটিভাবে তৈরি। সাজগোজ করেছে সামান্য। চুলগুলো আধখোলা বিনুনিতে বেঁধে এক কাঁধে ফেলে রেখেছে। আপাতত দৃষ্টি তন্ময়ের উপর পড়ল। ওষ্ঠদ্বয়ের মাঝে সামান্য ফাঁক হয়ে গেল মুহূর্তেই। আঁখি দুটি বড়সড় আকারে রূপান্তরিত হল। দৃষ্টি তন্ময়ের উন্মুক্ত বুকে নিবদ্ধ। তন্ময় সেই সময় এক ভ্রু উঁচু করে চায়। লজ্জাজড়িত অরু নজর ফিরিয়ে নেয়। অপ্রস্তুত সে হইচই ফেলে দ্রুত পদক্ষেপ ফেলে বেরিয়ে গেল। তন্ময় ওর যাওয়ার পথটা দেখে নিঃশব্দে হাসে। শার্ট বিছানায় ছুঁড়ে লাগেজের দিকে এগোয়।
সব কিছুই পরিপাটি করে গোছানো। তাদের এই সিলেট ভ্রমণপথ ছিল অতুলনীয় আনন্দের, বিশেষ কিছু মুহূর্তের। তন্ময় 24 ঘন্টাই অরুকে পাশে পেয়েছে, দেখেছে। তাদের আলাদাভাবে একান্তভাবে এক অনুভব প্রকাশের রীতিনীতি চলছিল যেন। সব ঠিকঠাক ছিল, একদম যেন মেঘের দেশে স্বপ্নের বাড়ি। তারপর হঠাৎ করে অরু ভীষণ জ্বরে আক্রান্ত হলো। জ্বর ছুতেই ওর আঁখি দুটোতে ভর করে অন্যরকম চাহনি, যে চাহনিতে তন্ময় পরিচিত নয়। সে কখনো এই অন্যরকম অরুকে দেখেনি, জানেনি। বিষণ্ণতা ওর মুখশ্রীতে লেপ্টে। মনে হচ্ছে ওর ভেতরে বসবাস করা আদুরে আত্মাটা আর নেই। ডাকলে শোনে না, কথাবার্তা বলে না। তন্ময় ওর এই রূপে চিন্তিত হয়, ব্যথিত হয়। হৃদয় জ্বলে পুড়ে ছারখার হতে শুরু করে। অসহ্য রকমের যন্ত্রণা তার সর্বাঙ্গ জুড়ে। তারপর তারপর হুট করে কাউকে কিচ্ছুটি না জানিয়ে ঢাকায় ফিরে গেল 105 ডিগ্রি জ্বর নিয়ে। কেন এমন করলো? কী কারণ? তন্ময় কি অজান্তে ওকে কষ্ট দিয়েছে, নিরাশ করেছে? না হলে তার অরু এমন করার মেয়ে নয়। তন্ময় তখন দিশেহারা পথভ্রম। মোস্তফা সাহেব ছেলের এমত অবস্থা দেখে অস্থির হন। কাঁধ ছুঁয়ে শুধান, কি হয়েছে আব্বা, এমন করতেছো কেন? অরুর কি হয়েছে বাবা? ও চিন্তা হচ্ছে খুব। চলো আজই রওনা দিই, আমি গাড়ি রেডি করতে বলি। চিন্তা করে না। অত্যন্ত চিন্তিত মোস্তফা সাহেব বেরিয়ে পড়েন। আজই ঢাকায় ফিরবেন সিদ্ধান্ত নেন। তন্ময় মাথা নুইয়ে বসে রইল, চক্ষু দুটো লালচে, হাতে সেলফোন। 45টি কল দিয়েছে ইতিমধ্যে, 20-এর অধিক মেসেজ। একটা কলও রিসিভ হয়নি। মেসেজের কোনো জবাবও আসেনি। উল্টো ফোনটা বন্ধ করে ফেলেছে। তন্ময়ের চোয়াল শক্ত হয়, হাতের ফোনটা আছড়ে ফেলে ফ্লোরে। ভেঙে চুরে লণ্ডভণ্ড হয় ফোনটি। দাঁতে দাঁত পিষে বিড়বিড়িয়ে ওঠে, এই কাহিনীর উপযুক্ত কারণ তুই দেখাতে না পারলে তোকে আমি খেয়ে ফেলবো, জাস্ট খেয়ে ফেলবো।